আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থী, আমি নাসির ফারুক, প্রভাষক, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি ফিন্যান্স ব্যাংকিং বিমা এর দ্বিতীয় পত্রের নৌ বিমা সম্পর্কে আলোচনা করব। এটি আমার তৃতীয় লেকচার। এখানে আমরা আজকে আলোচনা করব নৌ বিপদ বলতে কি বোঝায় এবং নৌ বিপদের প্রকারভেদগুলো সেই সম্পর্কে আজকে আলোচনা করার তৌফিক দান করলে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এখানে ফার্স্টে যে কোশ্চেনটি আছে সেটা হলো নৌ বিপদ বলতে কি বোঝায়। আর আজকের এই লেকচারের পরে আমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। আমি একটি ক্রিয়েটিভ কোশ্চেন এবং কিছু এমসিকিউ কোশ্চেন নেক্সট আছে ইনশাআল্লাহ সলভ করে দেব, যেগুলো বিগত সালের পরীক্ষায় আসছে এবং যেগুলো খুবই ইম্পর্টেন্ট। সো আশা করি তোমরা মনোযোগী হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে ফার্স্টে এসেছে যে নৌ বিপদ বলতে কি বোঝায়। অর্থাৎ আমরা যখন নৌ বিমা করে থাকি, এখন বিমা করার ক্ষেত্রে আমাদের একটি শর্ত ছিল যে বিমাযোগ্য স্বার্থ থাকতে হবে। সো আমি যখন নৌ বিমা করব তখন আমার কি স্বার্থ থাকবে বা আমি কি স্বার্থ হিসেবে আমার স্বার্থগুলো কি কি থাকবে সেই সম্পর্কে কি আমাদের জানতে হবে। আর দ্বিতীয়ত হলো যেটা যে বিমাযোগ্য স্বার্থ যদি না থাকে, অর্থাৎ আমার নৌ বিমাতে যদি আমার সামুদ্রিক কোনো ক্ষতি বা সমুদ্রের দ্বারা বা নৌপথে যদি কোনো ক্ষতি না হয়, তাহলে তো আমাকে বিমা দাবি পরিশোধ করা হবে না। যার কারণে কোন ধরনের বিপদ সংঘটিত হলে প্রতিষ্ঠান বিমাকৃত অর্থ পরিশোধ করে থাকে সেই সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, এখানে বলছে নৌ বিপদ বলতে কি বোঝায়। এখানে সংজ্ঞাটি যা বলেছে দেখো, নৌ বা সমুদ্র পথে যে সকল বিপদের কারণে জাহাজ ও জাহাজস্থিত পণ্য ও মাসুলের ক্ষতি হয় তাকে নৌ বিপদ বলে। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, তিনটি কথা বলেছে। একটি হলো জাহাজ, অর্থাৎ জাহাজের কোনো অংশ, সম্পূর্ণ অংশ ডুবে যেতে পারে, ভেঙে যেতে পারে, অথবা পাথরের কারণে অথবা কোনো বরফের কারণে সেটা কি ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এখানে জাহাজ, 2 নম্বর বলছে কি জাহাজস্থিত পণ্য মাসুলের ক্ষতি হয়। এখানে তিনটি উপাদান বলছে, জাহাজে যে সমস্ত পণ্যগুলো আছে সেই সকল পণ্যের ক্ষতি হতে পারে। আরেকটি হলো মাসুলের ক্ষতি হয়, তাকে নৌবিপদ বলা হয়ে থাকে। যেমন নৌবিপদগুলো কিভাবে সৃষ্টি হয়ে থাকে দেখো, এখানে স্পষ্ট ব্যাখ্যা করা হয়েছে যে ঝড়, তুফান, নিমজ্জিত পাহাড় বা বরফপিণ্ডের সাথে ধাক্কা ইত্যাদি প্রাকৃতিক কারণে। এখানে দুটি কারণ আছে, একটি প্রাকৃতিক আর একটা হলো মানব সৃষ্ট। ঝড় তুফান এটা মানুষের আয়ত্তের মধ্যে নেই, এটা মানুষ ইচ্ছা করলে সৃষ্টি করতে পারে না অথবা বন্ধ করতে পারে না। পরবর্তীতে বলেছে নিমজ্জিত পাহাড়, অর্থাৎ আমরা জানি সমুদ্রের নিচে বিশাল পাহাড় থাকতে পারে যেটা দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। এরকম কোনো নিমজ্জিত পাহাড় বা বরফপিণ্ডের সাথে ধাক্কা ইত্যাদি প্রাকৃতিক কারণে, এবং ডাকাতি, চুরি ইত্যাদি মানব সৃষ্ট বিপদের ফলে নৌ বিপদের সৃষ্টি হয়ে থাকে। এখানে ডাকাতিটা মানুষের সৃষ্ট দ্বারা, আর এটা ইচ্ছা করলে মানুষ পরিহার করতে পারে, আবার এটাকে আবার বাড়াতেও পারে। সো এটা যেহেতু মানুষের হাতে, যার কারণে এটাকে বলা মানব সৃষ্ট। চুরি এগুলো আসলে মানব সৃষ্টের কারণে নৌ বিপদের সৃষ্টি হয়ে থাকে। এরূপ বিপদের ফলে উদ্ভূত ক্ষতির হাত থেকে ক্ষতিগ্রস্ত পক্ষকে রক্ষার জন্য নৌ বিমার উৎপত্তি হয়েছে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এটাকে একটি সংজ্ঞাকারে সাজাতে চাই তাহলে এম মিশ্র বলেছেন, সমুদ্রে চলাচলের কারণে বা চলাচলের ফলশ্রুতিতে উদ্ভূত বিপদ সময়, যেমন সমুদ্রের বিপদ সময় কি আছে, যেমন ঝড়, তুফান ইত্যাদি, আগুন, যুদ্ধ, জলদস্যুতা, ডাকাতি, চুরি, গ্রেফতার, আটক, প্রতিবন্ধকতা, বিলম্ব, সমুদ্রে পণ্য নিক্ষেপণ ও এ জাতীয় অন্য যে কোনো বিপদ বা নৌ বিপদ বিমাপত্রে বর্ণিত বিপদ সময় নৌ বিপদ হিসেবে গণ্য হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ সমুদ্রের পথে একটা হলো জাহাজের ক্ষতি, তারপর হলো যেটা জাহাজের পণ্য, 3 নম্বর হলো মাসুল। এই 3 ধরনের ক্ষতিকে নৌ বিপদ বলা হয়ে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন নৌ বিপদ সমূহ কী কী সেগুলো নিয়ে আলোচনা করব আমাদের পরবর্তী স্টেপে। এখানে বিপদগুলোর মধ্যে অনেক ধরনের বিপদ আছে। 2 ধরনের বিপদ, একটি হলো প্রাকৃতিক বিপদ, আরেকটি হলো মানব সৃষ্ট বিপদ, যাকে বলা হয় থেকে অপ্রাকৃতিক বিপদ। এই 2 ধরনের বিপদ থেকে থাকে আমাদের, সাধারণত আমরা জানি
সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখানে প্রাকৃতিক বিপদগুলো কেমন, যেমন সমুদ্র পথে জাহাজ চলাকালে প্রাকৃতিক কারণে সংঘটিত বিপদ বা দুর্ঘটনা সমূহকে প্রাকৃতিক বিপদ বলা হয়ে থাকে। এখন আমরা এই প্রাকৃতিক বিপদগুলো কি কি সেগুলো সম্পর্কে কথা বলবো। এরূপ বিপদ থেকে উদ্ধার পাওয়ার বিষয়ে মানুষের তেমন হাত নেই। আকস্মিকভাবে এরূপ বিপদ ঘটায় সতর্ক হওয়ার পূর্বে অনেক সময় এরূপ বিপদ ঘটে। সাধারণত সমুদ্রপথে প্রাকৃতিক বিপদ নিম্নোক্ত ঘটতে পারে: হঠাৎ করে সামুদ্রিক ঝড় বা ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে থাকে, সমুদ্রের গর্ভে নিমজ্জিত পাহাড়ের সাথে ধাক্কা লাগা, ভাসমান বরফখণ্ডের সাথে ধাক্কা লাগা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, এখানে জাস্ট আমরা প্রাকৃতিক জিনিসটা কি সেটা যদি ব্যাখ্যা করতে চাই, যেরকম যে সমস্ত দুর্ঘটনা বা যে সমস্ত ক্ষতিগুলো মানুষের হাতে সৃষ্টি নয়, হঠাৎ করে সৃষ্টি হতে পারে, যেমন ঝড়, এটা মানুষ সৃষ্ট নয়, এটা আল্লাহ প্রদত্ত। তারপর হলো ঘূর্ণিঝড়, তারপর হলো হেরিকেন আছে, যেমন আমাদের ভূমিকম্প। এই সমস্ত যে সকল প্রাকৃতিক ক্ষতিগুলো হয়ে থাকে মানুষের, এগুলোকে প্রাকৃতিক ক্ষতি বলা হয়ে থাকে। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা যাচ্ছে যে পরের পেজে আছে, যেখানে প্রাকৃতিক মানব সৃষ্ট বিপদগুলোকে আলাদা করতে বলেছে, সেখানে অবশ্যই ধরতে পারবো বা বলতে পারবো। 2 নম্বর বলছে অপ্রাকৃতিক বা নৈতিক মানব সৃষ্ট বিপদসমূহ। প্রাকৃতিক কারণ ব্যতীত মানুষ সৃষ্ট এবং অন্যবিধ কারণে সংঘটিত বিপদসমূহকে অপ্রাকৃতিক বা নৈতিক বিপদ বলে। নিম্নে এ ধরনের বিপদসমূহকে সংক্ষেপে আলোচিত হলো। 1 নম্বর বলছে জলদস্যু। জলদস্যুটা কি? আগেরকার দিনে সমুদ্রপথে জাহাজ বা নৌযান চলাচলে জলদস্যুর আক্রমণ এক বড় ধরনের সামুদ্রিক বিপদ হিসেবে গণ্য হতো। বর্তমানকালে বড় ধরনের জাহাজ সমুদ্রের গভীর অঞ্চল দিয়ে চলাচল করা এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নত হওয়ায় জলদস্যু আক্রমণের সম্ভাবনা হ্রাস পেয়েছে। তবে জাহাজ ছিনতাই হলে লুণ্ঠিত হলে তা জলদস্যু হিসেবে গণ্য হতে পারে। তোমাদেরকে আগে বলেছি আরেকটি ক্লাসে, যেমন বর্তমানে জলদস্যুতার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে আছে সোমালিয়া। এই সমস্ত দেশগুলোতে সাধারণত জলদস্যুতার কবলে পড়তে হয় সমুদ্রে চলাচলকারী জাহাজগুলো মাঝে মাঝে। 2 নম্বর বলছে চোর ডাকাত। এখানে সমুদ্র পথে চলাচলের সময় সাধারণত চোর ডাকাতের উপদ্রব হওয়ার কথা নয়, কিন্তু অনেক সময় দেখা যায় জাহাজের মালামাল চোর ডাকাতে চুরি বা ডাকাতি করে নিয়ে যায়। এটা সামুদ্রিক বিপদের আওতাধীন। জাহাজ যখন বন্দরে বা বহির্নোঙর অবস্থান করে বা উপকূলের পাশ দিয়ে চলে, তখন কখনো এমন ঘটনা ঘটতে পারে। 3 নম্বর বলেছে বহিঃশত্রু। অনেক সময় বহিঃশত্রু বা শত্রু দেশের নাগরিক নৌযান বা যুদ্ধজাহাজ কর্তৃক সমুদ্রপথে চলাচলকারী জাহাজস্থিত মালামাল লোকজন আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হতে পারে। এটিও সামুদ্রিক বিপদের মধ্যে পড়ে। আমরা সাধারণত জানি, যখন এক দেশের সাথে অন্য দেশের রেষারেষি থাকে অথবা কোনো কূটনৈতিক সম্পর্ক যদি ভালো না থাকে, তখন দেখা যায় এক দেশের সাথে অন্য দেশের শত্রুতাবশত ওই দেশের জাহাজ বা পরিবাহিত পণ্যর যে সমস্ত উপাদানগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে সেগুলোকে আটকিয়ে দেওয়া হয় এবং তাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়ে থাকে। এটা হলো বাহ্যিক শত্রু বা বহিঃশত্রুর মাধ্যমে এফেক্টেড হয়ে থাকে জাহাজগুলো। তারপরে পরবর্তীতে বলেছে যুদ্ধ জাহাজ বা রণপোত। যে কোনো দেশ তার জলসীমার নিরাপত্তা বিধানের জন্য যুদ্ধজাহাজ বা রণপোত পরিচালনা করে। টহলদান, মহড়া সহ বিভিন্ন উদ্দেশ্যে এই সকল প্রতিরক্ষা যান পরিচালিত হয়। আন্তর্জাতিক সীমানাতেও এরূপ জাহাজ রণপোতের চলাচল লক্ষ্য করা যায়। এই সকল যানের সাথে সংঘর্ষ, বিশেষ করে ডুবন্ত সাবমেরিনের সাথে সংঘর্ষে অনেক সময় সমুদ্রগামী জাহাজ বা জানমালের ক্ষতি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটি দেশেরই কিছু যুদ্ধ জাহাজ বা রণপোত যুদ্ধ জাহাজ রয়েছে। সেগুলো তাছাড়াও আমরা জানি অনেক সময় যেগুলো কিছু জাহাজ আছে জলসীমার নিচে দিয়ে, অর্থাৎ ডুবন্ত অবস্থায় চলাচল করে। এই সমস্ত জাহাজের সাথে যে কোনো পণ্যবাহী জাহাজের যখন সংঘর্ষ হয়ে থাকে, তখন জাহাজের বিশাল অংশে ক্ষতিগ্রস্ত হয়, তখন মালামালের ক্ষতি হয়ে থাকে, জাহাজের ক্ষতি হয়ে থাকে। এই সকল কারণেও একটি প্রতিষ্ঠান বীমা দাবি পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়ে থাকে। গ্রেপ্তার বা আটক। আন্তর্দেশীয় যুদ্ধ চলাকালে অনেক সময় শত্রু দেশ অভিমুখী চলাচলকারী
যে কোনো জাহাজ গ্রেপ্তার বা আটক করা হতে পারে। সাধারণত শত্রু দেশের যুদ্ধ পরিচালনার সুবিধা হয় এরূপ পণ্য বা সমরাস্ত্র বহনকারী জাহাজকে আটকানোর চেষ্টা করা, এটাও সামুদ্রিক বিপদ হিসেবে গণ্য করা হয়ে থাকে। এটা প্রিয় শিক্ষার্থী, যখন কোনো দেশ কোনো দেশের সাথে যুদ্ধ লেগে যায় তখন এক দেশের পক্ষ থেকে অপর দেশের ক্ষতি করার জন্য বা অপর দেশের জন্য অস্ত্রশস্ত্র এবং প্রয়োজনীয় মালামাল না নিতে পারে, তাদেরকে যেন অবরোধ অবস্থা এবং না খাওয়া অবস্থা অর্থাৎ অভুক্ত অবস্থায় যেন রাখতে পারে, সেই চেষ্টা করার জন্য তাদের জাহাজগুলোকে আটক করা হয়ে থাকে, গ্রেপ্তার করা হয়ে থাকে। এগুলো আমাদের নৌ বিপদ সময়ের অন্যতম বিপদ। আরও কিছু বিপদ আছে যেগুলো আমরা কখনোই অ্যাভয়েড করতে পারি না। সেই সমস্ত বিপদগুলো হলো জাহাজের কাপ্তান বা কর্মচারীর প্রতারণা। এটি হলো প্রাকৃতিক একটি ক্ষতি নয়, এটি হলো মানব সৃষ্ট ক্ষতি। সেটা হলো জাহাজের কাপ্তান বা কর্মচারীর অসাধুতা বা প্রতারণার কারণে অনেক সময় জাহাজ ও এর মালামালের ক্ষতি হতে পারে। জাহাজ মালিকের অজ্ঞাতেই এরূপ ক্ষতির দায় সাধারণত তার উপরেই বর্তে, তাই এটাকে মালিকের পক্ষে একটা সামুদ্রিক বিপদ হিসেবে গণ্য করা হয়। মালামাল চুরি, জাহাজে অগ্নিসংযোগ ইত্যাদি অনেক সময় এদের অসাধুতার কারণেই ঘটে থাকে। পরবর্তীতে বলেছে যে পণ্য নিক্ষেপণ, এটি খুবই ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থী। আমরা বলেছিলাম গত ক্লাসেও যে জেটিশন কাকে বলে, এই প্রশ্নটি 2 মার্কের জন্য আসে। সামুদ্রিক ঝড় বা জলোচ্ছ্বাস, এখানে বলেছে দেখো, সামুদ্রিক ঝড়, জলোচ্ছ্বাস বা অন্যবিধ কারণে বিপদগ্রস্ত জাহাজকে হালকা করার জন্য যদি জাহাজের পণ্য সমুদ্রে নিক্ষেপ করা হয় তবে তাকে পণ্য নিক্ষেপণ বলে। এরূপ পণ্য নিক্ষেপণ শুধুমাত্র জাহাজ ও এর অধিকাংশ মালামালকে বিপদমুক্ত করার প্রয়োজনে হয়ে থাকে। জাহাজের কর্মীরা এরূপ মালামাল সমুদ্রে নিক্ষেপ করায় তা মনুষ্য সৃষ্ট বা প্রাকৃতিক বিপদ হিসেবে দেখা হয়। তবে ইচ্ছাকৃতভাবে কাজটি করা না হয় এর মুখ্য কারণকেই এক্ষেত্রে বিপদের কারণ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এখন প্রিয় শিক্ষার্থী, আমরা সাধারণত জানি সমুদ্রপথে যখন চলাচল করা হয় তখন বিভিন্ন ধরনের বিপদের মধ্যে আসে, যেমন ঝড়, ঘূর্ণিঝড়। এই সমস্ত বিপদে যখন জাহাজ পড়ে তখন জাহাজের প্রয়োজনীয় মালামাল যদি অনেক বেশি হয়ে থাকে তখন সেই সমস্ত মালামাল থেকে কিছু মালামাল সমুদ্রে নিক্ষেপ করা হয়। নিক্ষেপ করার উদ্দেশ্য হলো অন্য অর্থাৎ অধিকাংশ এবং অমূল্যবান, যেগুলোকে অনেক মূল্যবান এবং যেগুলো অপেক্ষাকৃত সামান্য কিছু ক্ষতির বিনিময়ে অনেক মূল্যবান জিনিসগুলোকে সেভ করার জন্য এই কাজটি করা হয়ে থাকে। আর সমুদ্র নিক্ষেপণ এটা একটি ক্ষতি, আর এই ক্ষতির হারটি সাধারণত আনুপাতিক হারে অন্য সকল মালিক অর্থাৎ একটি জাহাজের মধ্যে অবস্থিত বিভিন্ন ধরনের মালিকের বা বিভিন্ন মালিকের পণ্য থেকে থাকে, সেই সকল পণ্যগুলোকে আনুপাতিক হারে বিভিন্ন মালিকের মধ্যে বণ্টন করে দেওয়া হয়, যাতে করে সকলে আনুপাতিক হারে ক্ষতির ভারটা বহন করতে পারে এবং সকলের কাছে ইজি হয়ে যায়। আর তাছাড়া এই সকল কারণকে সামুদ্রিক বিপদ হিসেবে গণ্য করা হয়ে থাকে। আর এটি হলো একটি সম্পূর্ণ মানব সৃষ্ট একটি বিপদ বা মানব সৃষ্ট একটি ক্ষতি। পরবর্তীতে এসেছে অগ্নিসংযোগ ও বিস্ফোরণ। সমুদ্র পথে জাহাজ চলাচলকালে জাহাজে বা পণ্য সামগ্রীকে আগুন ধরে যাওয়া, এটাও একটা বড় ধরনের সামুদ্রিক বিপদ হিসেবে গণ্য হয়। ধোঁয়া বা তাপে পণ্যের ক্ষতি সাধন বা আগুন নিবানোর জন্য জল প্রক্ষেপণের ফলে পণ্যের ক্ষতি সাধনের সামুদ্রিক বিপদের মধ্যে পড়ে। জাহাজের কাপ্তান ও কর্মচারীদের অবহেলার কারণে আগুন লাগতে পারে বা জাহাজে বিস্ফোরণ ঘটতে পারে। পরবর্তীতে লাস্ট টপিকটি হলো যেটা হরতাল, ধর্মঘট, দাঙ্গা, হাঙ্গামা ইত্যাদি। জাহাজে পণ্য সামগ্রী উঠানো নামানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে হরতাল, ধর্মঘট, দাঙ্গা, হাঙ্গামা বা বেসামরিক আন্দোলনের ফলে তা বাধাগ্রস্ত হতে পারে, এতেও যথেষ্ট ক্ষয়ক্ষতি ঘটে। এগুলো অপ্রাকৃতিক বিপদ হিসেবে সামুদ্রিক বিপদের আওতাধীন। সো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যে টপিকগুলো দেখেছি এগুলো হলো মানব সৃষ্ট এবং অপ্রাকৃতিক ক্ষতি। আমরা জাস্ট এগুলোর মধ্যে দেখি, আমরা কিছু কার্যপত্র দিয়ে রাখছি, আমরা এই কার্যপত্রগুলো বুঝতে পারি কিনা। 1 নম্বর বলেছে এখানে দেখো, নিচে কোন ধরনের দুর্ঘটনা কোন ধরনের বিপদ সংশ্লিষ্ট তা লিপিবদ্ধ করা। আমরা যেহেতু এখানে দেখেছিলাম 2 ধরনের ক্ষতি হয়। এক ধরনের ক্ষতি হলো প্রাকৃতিক ক্ষতি, আরেকটি হলো মানব সৃষ্ট ক্ষতি।
মানব সৃষ্ট ক্ষতি হলো যেগুলো মানুষের ইচ্ছাধীন, যেগুলোকে ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করা যায় এবং কন্ট্রোল করা যায়। আর প্রাকৃতিক ক্ষতি হলো এমন এক ধরনের ক্ষতি যেগুলো ক্ষতি মানুষ কখনোই নিয়ন্ত্রণ করতে পারে না এবং নিয়ন্ত্রণের বাইরে থাকে। তাহলে আমরা একটু দেখি এগুলো পার্থক্যগুলো নিয়ে আলোচনা করতেছি, তোমরা দেখো, মনোযোগ দিলে অবশ্যই পারবে। বহিঃশত্রু কর্তৃক জাহাজের নাশকতা, এটি হলো একটি মানব সৃষ্ট ক্ষতি। কারণ হলো বহিঃশত্রু যদি আক্রমণ না করতে তাহলে তার ক্ষতি হতো না, এবং ইচ্ছা করলে বিভিন্ন কূটনৈতিক মাধ্যমে এবং এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক ভালো করার মাধ্যমে এগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। 2 নম্বর বলছে নিমজ্জিত জাহাজের সাথে ধাক্কা। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি জাহাজ তার নিমজ্জিত জাহাজের সাথে অবশ্যই ধাক্কা লেগে যে ক্ষতি হয় এটা প্রাকৃতিক ক্ষতি। কারণ হলো নিমজ্জিত জাহাজ সম্পর্কে ব্যক্তির ধারণা ছিল না এবং সে ইচ্ছা করলে সে যেহেতু জানে না, যার কারণে এটাকে নিয়ন্ত্রণ করাও সম্ভব নয়, যার কারণে এটাকে প্রাকৃতিক ক্ষতি হিসেবে ধরা হয়ে থাকে। 3 নম্বর বলছে বরফের মধ্যে জাহাজ আটকে যাওয়া, এটি হলো একটি প্রাকৃতিক ক্ষতি। কারণ বরফ মানব সৃষ্ট নয় এবং মানব ইচ্ছা করলে এটাকে পরিহার করতে পারে না। মহামারী লেগে জাহাজের সকল নাবিকের অসুস্থতা। প্রিয় শিক্ষার্থী, এই মহামারী এটা মানব সৃষ্ট নয় এবং মানুষের আয়ত্তাধীন নয়, মানুষ ইচ্ছা করে এটাকে পরিহার করতে পারে না, যার কারণে মহামারী লেগে জাহাজের সকল নাবিকের অসুস্থতা, এটি হলো একটি প্রাকৃতিক ক্ষতি বা প্রাকৃতিক বিপদ। 5 নম্বর হলো জাহাজের নাবিকদের অসাধুতা, এটি হলো একটি মানব সৃষ্ট। কারণ জাহাজের নাবিকরা যদি সচেতনতা থাকতো এবং তারা যদি সঠিক মতো পরিচর্যা করতো, সচেতন চারদিকে খেয়াল রাখতো, তাহলে অবশ্যই এটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারতো। 6 নম্বর এসেছে অবহেলার কারণে জাহাজের আগুন নির্বাপনে ব্যর্থতা, এটি হলো মানব সৃষ্ট। কারণ অবহেলা না করলে, সচেতন থাকলে, সজাগ দৃষ্টি রাখলে, তাহলে তারা এই আগুন নিভাতে সক্ষম হতো। 7 নম্বর এসেছে সামুদ্রিক ঝড়ে জাহাজের ক্ষতি সাধন। প্রিয় শিক্ষার্থী, এখানে সামুদ্রিক ঝড় এটি মানব সৃষ্ট না, এটা হলো প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে, যার কারণে এটা মানব সৃষ্ট নয়, যেহেতু এটাকে বলা হয়ে থাকে অপ্রাকৃতিক বা এটাকে বলা হয়ে থাকে প্রাকৃতিক ক্ষতি বা প্রাকৃতিক বিপদ। 8 নম্বর এসেছে বরফপিণ্ডের সাথে ধাক্কা জাহাজের ক্ষতি, এটি হলো প্রাকৃতিক একটি বিপদ বা প্রাকৃতিক ক্ষতি, কারণ এটা ইচ্ছা করলে মানুষ নিয়ন্ত্রণ করতে পারবে না। তারপরে এসেছে ঝড়ে ক্ষতিগ্রস্ত জাহাজ রক্ষায় পণ্য নিক্ষেপণ। এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ঝড়ে ক্ষতিগ্রস্ত জাহাজ রক্ষা পণ্য নিক্ষেপণ। যেহেতু পণ্য নিক্ষেপণ এটা হলো মানুষের দ্বারা সৃষ্টি হয়ে থাকে, যার কারণে এটা মানব সৃষ্ট বিপদ। জলদস্যুদের কর্তৃক জাহাজ আটক, এটি হলো মানব সৃষ্ট। কারণ জলদস্যুতা সৃষ্টি হয় আসলে জলদস্যুতা ম্যাক্সিমাম দেশগুলোই হলো দারিদ্র পীড়িত এবং অনেক অবরোধের কারণে ওই সমস্ত দেশে খাদ্য, ক্ষুধা, তারপরে হলো যেটা দুর্ভোগ, এই সবগুলোই সৃষ্টি হয়ে থাকে ওই দেশে, যার কারণে এই সমস্ত দেশগুলো তাদের আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য এবং এই সমস্ত দেশগুলো বিভিন্ন দেশের সাথে যে একটা বৈরতা সৃষ্টি হয়েছে, যার কারণে শত্রুতা বশতই এই জলদস্যুতার কাজ তারা করে থাকে। তাছাড়া পেটের দায়ে এই কাজটি করে থাকে। আমরা জানি অনেক দেশ আছে যারা জলদস্যুতা এই কাজটি করে থাকে পেটের দায়ে, অর্থাৎ তারা অনেক ক্ষুধাপীড়িত একটি দেশ এবং মন্দা কবলিত একটি দেশ এবং মুদ্রাস্ফীতি কবলিত একটি দেশ। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে টপিকসগুলো নিয়ে কথা বলেছি, যেখানে যে সমস্ত ইম্পর্টেন্ট টপিকসে কথা বলেছি, এগুলো তোমরা আশা করি পারবে। নেক্সট ক্লাসে আমি একটি ক্রিয়েটিভ কোশ্চেন এবং এমসিকিউ কোশ্চেন সলভ করে দেবো ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবার আজকে আমার লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।